আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আজকে শিক্ষক দিবস। শুভ বলতে পারলাম না, তার কারণ এখনকার সময়টা আর যাই হোক শুভ নয়। যদিও অ্যাটলিস্ট অনেক দিন পরে যে বাঙালিদের বলা হতো যে ঘুমন্ত প্রায়, যে বাঙালিরা নাকি শুধু ওই লুপ্ত হয়ে সুপ্ত হয়ে গুপ্ত গৃহবাসে থাকতে পছন্দ করে, তারা বহুদিন পরে রাস্তায় নেমেছে, তারা শিরদাঁড়া দেখিয়েছে এবং সত্যি অনেক দিন পরে নিজেকে ডাক্তার হিসাবে এবং কোথাও না কোথাও মানুষ হিসাবে, বাঙালি হিসাবে বলতে গর্ববোধ হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমরা যদিও কয়েকজন শিক্ষক শিক্ষিকারা এখানে এসেছি জাস্ট একটু নর্মাল কথা গল্প করার জন্য, কারণ আমরা যখন পড়াশুনো করতাম সেই সময়ের থেকে আজকের সময়ের বহুত ফারাক। আমার মনে হয় যে পুরো একটা যুগ, পুরো একটা এরা পাল্টে গেছে এবং সমস্ত কিছুই পাল্টে গেছে এবং আমরা এখানে মনে হয় যারা রয়েছি তারা ওই একটা প্রাগৈতিহাসিক যুগে বিলং করি, যখন কথায় কথায় কেক কাটা হতো না, যখন কথায় কথায় এত গিফটস আড়ম্বর থাকতো না, যখন আমরা ওই 5 টাকা চাঁদা তুলে স্যারেদের জন্য পেন বা একটা ওয়াল ক্লক গিফট করতাম কিংবা একটা ফুলদানি গিফট করতাম এবং অপেক্ষা করতাম বোধহয় স্যার তার বদলে আমাদেরকে একটা এগরোল কিংবা কপাল খুব ভালো থাকলে একটা মোগলাই খাওয়াবে। তো সেইখান থেকে আজকের টিচার্স ডে সম্পূর্ণ অন্যরকম। তবে আজকে আমরা একটু নস্টালজিয়ায় ডুব দেবো, একটু পুরনো দিনে ডুব দেবো এবং আমরা আমাদেরও কিছু কথা বলবো, কারণ এই প্রত্যেক দিনের এই প্রজেক্টাইল মোশন, এই এসএন রিয়াকশান, এই কার্ডিয়াক সাইকেল, এই ইনফ্লোরোসেন্সের মাঝে কোথাও না কোথাও আমাদের নিজেদের মধ্যে আর আড্ডা দেওয়া হয় না, কথা বলা হয় না। তাই আজকে আমরা রয়েছি এবং আজকে আমরা সবার সাথে কথা বলবো, খুবই ক্যান্ডিড কথাবার্তা। প্রথমেই বলে দিই, ডিসক্লেমার দিয়ে দিই, যদি কথা বলার মাঝে, যেহেতু আমরা কোনো স্ক্রিপ্ট নেই, কিছু নেই, খুবই আনকাট আনএডিটেড ভিডিও, তাই হয়তো অনেকের মুখ থেকে কিছু বেফাস কথা বেরিয়ে যেতে পারে, কারণ আমরা ছোটোবেলায় ডুব দেবো তো অনেক স্মৃতি থাকবে, অনেক কিছু থাকবে। তো যদি সেরকম কেউ কিছু বলে থাকে ইনক্লুডিং মি, তাহলে সেগুলোকে এত গায়ে মাখার দরকার নেই। এগুলো সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত কথা এবং এগুলোর সাথে কাউকে কোনো রকম হার্ট করা, কাউকে কোনো রকম কষ্ট দেওয়ার কোনো ইন্টেনশন আমাদের কারণ নেই। এই ভিডিওটা অনেকটা আমাদের জন্য এবং অনেকটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য যারা হয়তো স্ক্রিনের ওপারে বসে দেখছে। আমার সঙ্গে অনেকেই রয়েছে আজকে। জয়দীপ রয়েছে, আমাদের নতুন একজন টিচার যিনি সামনের দিনে পড়াবেন, আমাদের নতুন কিছু কোর্স লঞ্চ হবে সেরকম অর্ঘ্য রয়েছে, শ্রেয়সী রয়েছে, অর্পিতা রয়েছে, আমার স্যার রয়েছে যার কাছে আমি পড়েছি, সমিত স্যার রয়েছেন। তো আমরা সবার সঙ্গেই কথা বলবো এবং আমরা আজকে চেষ্টা করব যে যতটা সম্ভব একটু আড্ডার মুডে কথা বলা যায়। তো জয়দীপ, আমি প্রথমেই জয়দীপকে জিজ্ঞাসা করি একটা জাস্ট এমনি ক্যাজুয়াল। জয়দীপ, এখন তো তোমাকে স্টুডেন্টরা খুব ভয় পায়, তুমি নাকি উড়ন্ত মানে থাপ্পড় না কি বলে, উড়ন্ত থাপ্পড় দাও এরকম। তো তোমার এটা তো ভার্চুয়ালি দাও, তোমার কাছে মানে অরিজিনাল থাপ্পড় ছোটবেলায় খেয়েছো না? ইউ আর আ ভেরি গুড বয় অলওয়েজ। না, গুড বয় ইন দ্য সেন্স সেরকম কিছুই নয়, তবে বাঁদরামও প্রচুর করেছি। এখন যেরকম মানে আমার সব স্টুডেন্টরা করে, আমি তখনই তাদের করি না যে ঠিক আছে এই বয়সটায় বাঁদরামও অ্যাকসেপ্টেড, মানে আমি নিজেও করেছি। আমি একেবারেই সেই রকম সো কল্ড গুড বয় একেবারেই ছিলাম না। হ্যাঁ, হয়তো ব্যাক বেঞ্চার্স ছিলাম, বাট পড়াশুনো মানে সেই অর্থে পড়াশুনো ঘটিতভাবে কোনো যে ঝামেলা বা কোচিংয়ে একটা বেফাস কিছু হয়ে যাওয়া পড়াশুনোর ব্যাপার নিয়ে সেরকম কিছু কখনো হয়নি সেইভাবে। কিন্তু ক্লাসের মাঝে বন্ধুরা মিলে আড্ডা দেওয়া বা ক্লাস বাঙ্ক করা, স্কুল পালিয়ে সাইকেল নিয়ে দক্ষিণেশ্বর চলে যাওয়া, এরকম প্রচুর। দক্ষিণেশ্বরে কার সাথে, মানে কারুর মানে স্পেশাল কারুর সাথে যেতে? না, একেবারেই না, আমাদের একদমই বয়েজ স্কুল, সব বন্ধু বান্ধব মিলে। মানে বলছো বন্ধুরা স্পেশাল নয়? স্পেশাল মানে শুধু না, ওরা যেটা ভাবছে সেটাই হতে হবে না, এরা এখন স্পেশাল বললেই সেটা ভাবে, তাই প্রথমেই সেটাকে কাট করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো সেই সব ঘটনাগুলো প্রচুরই ঘটেছে। মানে স্কুলে প্র্যাকটিক্যাল অফ,
টিফিনের পরে তো টিফিন টাইমে একবারে বেরিয়ে গিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়া, এই জিনিসগুলো অনেকবারই হয়েছে। তারপর স্কুল ফেরতাও প্রচুর দেরি করে বাড়ি ফেরা এবং তার জন্য বাড়িতে বকা খাওয়া, মার খাওয়া, এরকম প্রচুর হয়েছে ঘটনা। না, আমার মনে হয় মার খাওয়াটা অনেকটাই মানে ছেলেদের ব্যাপার। আমার জাস্ট মানে অর্পিতাকে বললো, তোমরা মেয়েরা তো মারটার খায় না কখনো নাকি? এমনিতে মেয়েরা মারটার খায় না সেইভাবে, মানে এই শাস্তিটা মেয়েদের জন্য মেয়েদের মানে মেয়েদের আমার খুব মানে এটা জানতে ইচ্ছা করে যে মেয়েদের স্কুলে মানে শাস্তি কিভাবে দেবে? ছেলেদের তো যা ইচ্ছা মারছে, ধরছে, চুলের কানের ঝুলপি ধরে টানছে, গাঁটে মারছে, মানে বিভিন্ন রকম, মানে আঙুলের ফাঁকে পেন্সিল ধরে চিপে দিচ্ছে, বিভিন্ন ধরনের শাস্তি, মানে কোনো মানে তার মা বাপ নেই, যা ইচ্ছা করছে ছেলে বলে মানে যা ইচ্ছা করছে। তা মেয়েদের শাস্তি কিভাবে দেওয়া হতো? মেয়েদের শাস্তিটা অ্যাকচুয়ালি হয় লাইক এটার মানে তখন এটা সুপ্তাবস্থায় থাকে, যদি কেউ অন্যায় করে তখন সেটা সুপ্তাবস্থায় থাকে, সেটা অ্যাকচুয়ালি এক্সপ্লোর হয় ওই টিচার মানে ওই গার্জেন মিটিংয়ের দিন। সেই দিন বলা হয় প্রতিটা গার্জেনকে ধরে ধরে একদম তুলে বলা হয় যে মেয়েকে বন্ধ করে রাখুন, সারাদিন না খাইয়ে পড়ান, মানে এই যে একটা ওই যে বললো এবং বাড়িতে গিয়ে তার একটা এফেক্ট তো চলে, মানে এইটা হচ্ছে ঘুরিয়ে মার আর কি, যে আমরা মারবো না, বাবা মা ব্যাপারটা সামনে নেবে, তো এইটা আর কি হয়। মানে তোমার বাবা মাও কি খুব স্ট্রিক্ট? না, আমার বাবা মা খুব একদমই স্ট্রিক্ট নয়, মানে আমার যেটা যেখানে আমার জার্মিনেট করার মানে ইচ্ছে, যেখানে আমার বিকশিত হওয়ার ব্যাপার, সেখানে সবসময় সাপোর্ট করেছে একদম ছোট থেকে। আচ্ছা, তাহলে তুমি মানে এরকম স্কুলে কোনো টিচার ছিল মানে বা কোনো তোমার জীবনে টিচার যাকে তুমি খুব ভয় পেতে বা খুব ভালোবাসতে, এরকম কিছু বা এরকম বা টিচার ক্রাশ, সেটাও বলতে পারো আমাদেরকে যদি বলতে চাও। না একদম মানে গার্লস স্কুল, গার্লস স্কুলেই তো টিচার ক্রাশ আছে, ওই গার্লস স্কুলে মনে হয় ছেলেদের টিচার আসে না? না না না, মানে এটা স্ট্রিক্ট আর কি। অ্যান্ড কলেজটাও আমার গার্লস কলেজই ছিল। ইউনিভার্সিটিতে সত্যি কথা বলতে যে মানে যারা যারা ফ্যাকাল্টি ছিলেন তারা সবাই মোটামুটি ওই সামনে পাকা চুল আর কি, তাদের দেখে দাদু লাইক আর কি ফিলিংস তৈরি হতো। ক্লাস তো পরের কথা। অ্যান্ড বাট প্রচুর টিচাররা ছিলেন যাদেরকে এখনো ট্রুলি আমি রেসপেক্ট করি, তাদের থেকে অনেক কিছু শেখার আছে জীবনে। তোমার কোনো টিচারের একটা গল্প মানে কিছু যদি ইন্টারেস্টিং একটা গল্প আছে ইন্টারেস্টিং, সেটা অ্যাকচুয়ালি ফেয়ারওয়েলের একটা বিষয়, মানে আমাদের কলেজে আর কি ফেয়ারওয়েলের দিন একজন টিচারের ফেয়ারওয়েল হবে, তো সেরকম একটা ইভেন্ট হচ্ছে, তো যথারীতি গল্প বলো, মুড়ি পরে খাবে যাই হোক। না, এই কফিটাও ঠান্ডা হয়ে গেছে। তারপরে হ্যাঁ বলো। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে মাইকটা উল্টো ধরো। হ্যাঁ বলো। তো এবার যেটা দেখা যাচ্ছে যে এটা বলি, ইভেন্টের ঘটনাটা বলি, যে ফেয়ারওয়েলের দিন খুব খুব বিশাল করে আয়োজন করা হয়েছে। তিনি সবার খুব ফেভারিট একজন টিচার, তিনি কাউকেই বকেন না, সবাইকে সুন্দর করে সাপোর্ট করেন। তো এবার সবাই খুব একদম প্রিপেয়ার্ড হয়েছে তাকে নিয়ে কি বলবে। তো এবার তার সব থেকে ফেভারিট যে স্টুডেন্ট, তাকে নিয়ে একটি কবিতা ডেডিকেট করতে চায়। তো সে একদম স্ক্রিপ্ট লিখে বানিয়ে টানিয়ে নিয়ে এসছে যে আমি একদম পুরো ফাটিয়ে দিয়ে একটা ম্যাডামকে লাস্ট ইমপ্রেশন দিয়ে দেবো। তো এবার ও সুন্দর শুরু করেছে যে আমি এই সেকশানে পড়ি, আমি এই মানে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, খুব সুন্দর করে। শেষের দিকে সে বলছে আমি দুঃখের সহিত জানাচ্ছি ম্যাম আর আমাদের মধ্যে নেই। তখন আমরা ম্যাম জাস্ট মানে খুব তখন মানে ম্যাম নিচের দিকে তাকিয়ে এতক্ষণ ধরে কত কিছু হলো, কত আনন্দ, ম্যাম জাস্ট রিয়াকশনটা যে মানে এইরকম যে উনি আর আমাদের মধ্যে নেই, এইটা কি উনি ভাবলেন যে উনি এক্স্যাক্টলি, মানে আমরা পেছনে ব্যাক স্টেজ থেকে বলছি ওরা তুই কি বললি এটা, ম্যাম তো রীতিমতো মানে শকড আর কি, মানে এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আর কি আমাদের সবার। তো আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আছে কিন্তু খুবই ক্যাজুয়াল আড্ডা মারছি, আমরা মুড়ি খাচ্ছি, আমরা মানে চা কফি খাচ্ছি এবং আমরা জানিও না আমরা কি বলছি। যাই হোক, অর্ঘ্য রয়েছে, যাই বলছিলাম যে আমাদের আপকামিং কোর্স লঞ্চ হবে, যেহেতু অর্ঘ্য পড়াবে এবং দেখতে পাবে লোকে। তো অর্ঘ্য আর আমি একটা মিল হচ্ছে, আমরা ক্লাস 1 থেকে একসঙ্গে পড়েছি ক্লাস 12 অবধি। তারপরে অর্ঘ্য ইঞ্জিনিয়ারিং পড়ে, অর্ঘ্য ইঞ্জিনিয়ারিং বিটেক করেছে। তো অর্ঘ্য আর আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমরা 1 কেজি স্কুলে একসাথে, তারপরে আমাদের হাই স্কুলও একসাথে এবং 11-12 একসাথে। তো আমরা কি বলে যেন একদম সেই শৈশব কৈশোর, হ্যাঁ সব রকম আমরা একসঙ্গে দেখেছি। তো একটা খুব ইন্টারেস্টিং আমার জাস্ট মনে পড়লো আজকে, এই টিচারদের নাম দেওয়া হতো বিভিন্ন, আমাদের মনে পড়ে, আমি তোর মানে মনে আছে কিনা জাস্ট তোকে বলছি আমি।
আমাদের 3জন স্যার ছিলেন, আমি কোনো রকম স্যারকে অসম্মান করতে চাইছি না। একজন স্যারের শর্ট নাম ছিল টিকে বি, একজনের নাম ছিল টিকে ডি, আরেকজনের নাম ছিল টিকে এস। টিকে বি, টিকে ডি, টিকে এস। জাস্ট অর্ঘ তুই যদি ফুল ফর্ম গুলো বলিস স্যারেদের, মানে আসল নাম নয়, মানে যে নামে আমরা ডাকতাম, টিকে বি, টিকে ডি, টিকে এস। প্রথমেই বলে রাখি এই নামগুলো কিন্তু যে স্যারেদের সব বেশি ভালোবাসা হয় তাদেরকেই দেওয়া হয়। যে স্যারেরা অতটা ম্যাটার করে না, যাদের মানে স্টুডেন্ট থাকে না, তাদের কিন্তু এত নাম টাম কেউ দেয় না। তো টিকে ডি স্যারের নাম ছিল টাকে কাক ডাকে, টিকে বি স্যার ছিলেন টাকে কাক বসে, আর টিকে এস স্যার ছিলেন টাকে কাক শোয়ে। এবং অদ্ভুত ব্যাপার, 3জন স্যারেরই টাক ছিল একই রকম টাক, একই রকমের একটা টাক। না আমার মনে পড়েছে, ভুল বললি, টিকে বির টাক ছিল না। না টিকে বি স্যারের হালকা, সবার সব থেকে কম ছিল টিকে বি স্যারের, তাও একটু ওই ইউ শেপের যে টাক হয়, সেই জন্যই ওখানে কাক আর শুতে পাচ্ছিল না, ডাকছিল, এই না বসছিল একটাতে, আর বসে আর কি করবে বুঝতে পারছিল না, আর বাকি টাকগুলোতে ডাকছিল। আমার একটা এটাও মনে পড়ে যে আমাদের একজন স্যারকে আমরা যখন আমরা প্রথম গেলাম স্কুলে, তোর মনে আছে হয়তো, যে আমরা শুনতাম যে সবাই বলতো যে অনিডা অনিডা, তো মানে এমনি আরএনজি স্যার ছিলেন, অনিডা বলতাম, প্রথমে ভাবতাম যে বোধহয় স্যারের ডাক নাম অনি, সেই জন্য অনিদা বলতাম। অনিদাটা হয়তো কোনোভাবে অনিদা, পরে বুঝলাম যে এটা মানে তখন একটা অনিডা টিভির একটা অ্যাড আসতো যেখানে এরকম দুটো শিং দেখাতো লোকটা, এবং অ্যাকচুয়ালি আরএনজি স্যারের পুরো মাথায় টাক, আর এইখান দিয়ে শুধু দুটো চুল উঁচু হয়ে থাকতো, সেই জন্য স্যারকে সবাই অনিডা বলে দেখ। এবং এটা আর কি স্টুডেন্ট পরম্পরায় আমরা যে নামটা দিয়েছিলাম, এটা আমাদের দেওয়া নাম নয়, আমাদের প্রায় 10-12 বছর আগের যে যারা পাস আউট করে বেরিয়েছে আমাদের স্কুল থেকে, তারাও অনিডা স্যারকে এক নামে চিনতো। একদম একদম। আরএনজি স্যারও হয়তো অনেকে ভুলে গেছে, কিন্তু অনিডা নামটা। আচ্ছা অর্ঘ, আমার বক্তব্য হচ্ছে অপূর্ণ স্যারের কথা মনে আছে? বাবা রে, একটু অপূর্ণ স্যারের সঙ্গে তোর কোনো এক্সপিরিয়েন্স? আমার আছে একটা, তুই যদি বলিস তারপরে। আমারও সিমিলার এক্সপিরিয়েন্স। তো অপূর্ণ স্যার ছিলেন খুবই, যাকে বলে একজন জাদ্রেল টিচার, ধুতি পাঞ্জাবি পরে আসতো, ধুতি পাঞ্জাবি পরে আসতেন। হ্যাঁ, স্যারকে বোধহয় রিয়ারলি একদিন দেখেছিলাম। একদম, স্যার রিটায়ারমেন্টের সময় শার্ট প্যান্ট পরেছিলেন। হ্যাঁ হ্যাঁ, শীতকাল হলে রিয়ারলি মাঝে মাঝে শার্ট প্যান্ট পরতেন, বাট তাও পরতেন না, একদিনই আমি দেখেছিলাম। খদ্দরের সাদা সব সময় একদম সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরে, হাতে একটা বেত, আর স্যারের অর্নামেন্ট ছিল একটা বেত। আর স্যার অঙ্কের টিচার ছিলেন, মানে একদম যেটা আমরা মানে এখন মনে মিসিং হয়ে গেছে। সমিত স্যারের কাছে আমি একটু পরে যাবো, এই জিনিসটা মানে মিসিং হয়ে গেছে যে অঙ্কের টিচার মানে সেই একটা ভয়ে ত্রাস, এবং সেই হতে অপূর্ণ স্যার সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, তার সঙ্গে বেত, হাতে একটা বেত, আর বেতটা জাস্ট এইভাবে মুভমেন্ট করতো, মানে ওনার রিস্ট ওয়ার্ক বোধহয় সচিন টেন্ডুলকারের লেভেল। না সচিন টেন্ডুলকার। আমার একটা ইন্টারেস্টিং অপূর্ণ স্যার সম্পর্কে মনে আছে। অপূর্ণ স্যার এখন কেমন আছেন আশা করি ভালো আছেন। তো অপূর্ণ, আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমাদের 6-এ যখন পড়ি তখন অপূর্ণ স্যার রিটায়ার করে গেছিলেন। তো অপূর্ণ স্যার অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিল, তো আমি অঙ্ক, স্যার অ্যাকচুয়ালি মারার কারণ খুঁজতেন, যে মানে স্যার না মারলে হবে না, স্যারের মানে একটা কাউন্ট থাকতো যে ক্লাসে 50টা স্টুডেন্ট আছে, আমাকে 40 জনকে মারতে হবে আজকে, মানে একটা হিসেব, একদম কাউন্ট, যে 40 জনকে না বেরোয় বেরোবো না। এবার আমার মুখ তো এমনি ভালো, এরকম এখনো দেখে লোকে ভাবে ভালো। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে আমার এখনো মনে আছে যে হোমওয়ার্ক আমি নিয়ে গেছি, তো আমাকে এবার একটা হোমওয়ার্কটা পাতা শেষ হয়ে গেছে, আমি আর একটা খাতায় করে নিয়ে গেছি, আমাকে বলছে 2টো খাতায় হোমওয়ার্ক, বাঁদরটা বলে জাস্ট কবজির মুভমেন্ট, আজারউদ্দিনের মতো জাস্ট কবজি মুভ করছে, 3টে দাগ পড়ে গেল, টাক টাক, মানে পুরো হাতও মুভ হতো না, জাস্ট কবজিটা এরকম ভাবে মুভ হতো, 3টে দাগ পড়ে গেল। যাই হোক, অপূর্ণ স্যার ভয়ঙ্কর, মানে একদম ডেডলি জিনিস, মানে একেবারে কি বলবো, আমরা একদম কাঁপতাম অপূর্ণ স্যারের ভয়ে, এবং সেখান থেকে এই আর কি। না, মারার কথা বলতে আমার একটা কথা মনে পড়লো, যেটা একদম ছোটবেলা থেকে আমরা ফ্লাওয়ার্স কেজি স্কুল থেকে একসাথে পড়ি, ক্লাস 1 থেকে। তো যখনই কোনো নতুন স্যার বা ম্যাডাম আসতেন, তখনই আমরা যখনই অর্কদ্বীপের দিকে যেত, ও কোনো পড়া না পারলে বা কোনো কথা বলার জন্য কিছু হলে বা দুষ্টুমি করলে, আমরা সবাই মিলে একসাথে রেড়ে করে উঠতাম, ম্যাডাম বা স্যার ওকে মারা বাড়ান, ওকে মারা বাড়ান। এটা তোরা ভাবতি, বিশ্বাস করতিস না, অ্যাকচুয়ালি এটার ব্যাপারটা এই ব্যাপারটা আমি অর্কদ্বীপকে বলবো আর একটু ডিটেইলে বলতে। এইটার জন্য আমি মানে অনেকদিন মানে তবুও মেরে দিয়েছে অনেকে, এইটা একটা আমার কাছে ব্যাপার ছিল। ব্যাপারটা আমি তখন বুঝতাম না, আমার মজাও তো মারছে না, সেটা ভালো ব্যাপার, কারণ আমি ছোটবেলা থেকে পড়াশোনা একেবারেই মানে অনেকগুলো আমার গাফিলতির জায়গা ছিল। তো কিন্তু আমার এটা মনে পড়ে, সেটা হচ্ছে যে একটা ওই যখন ক্লাস 2-তে পড়ি, তখন হঠাৎ করে আমার
মানে স্কিনের মধ্যে কালো 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 স্পট হচ্ছিল। তো তারপরে সেটাতে মেডিকেল কলেজে আমি যাই। ওটা আমার প্রথম কলকাতা মেডিকেল কলেজ যাওয়া। অ্যাকচুয়ালি ওই প্রথম কলকাতা মেডিকেল কলেজ গিয়েই কিন্তু আমার মানে প্রথমবারের জন্য মনে হয়েছিল যে এখানে পড়া যেতে পারে, খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল। হ্যাঁ, এটা আমার মনে পড়ে, 2তে পড়ি তখন, এবং ওইটাই আমার মানে ওই দিনটা পার্টিকুলারলি খুব মানে মজার দিন। আমি বলছি মেডিকেল কলেজে যাই, অ্যাকচুয়ালি আমার প্লেটলেটের একটা সমস্যা দেখা গেছিলো। প্লেটলেট, যেটা যারা দেখছে তারা হয়তো জানবে। তো প্লেটলেট অ্যাকচুয়ালি ব্লাড ক্লটিংয়ে মানে ব্লাড ক্লট করতে হেল্প করে। তো সেইটাতে গন্ডগোল দেখা গেছিলো। সেই জন্য আমাকে যদি কেউ হিট করে তাহলে ব্লিডিং তো হয়, মানে একটা তো ইন্টারনালি স্কিনের মধ্যে কিছু ভেসেল রাপচার হয়, কিন্তু সেটা নর্মালি কারোর কিছু অসুবিধা হয় না, কিন্তু আমার হচ্ছিল। তার কারণ আমার প্লেটলেটে কিছু একটা ডিফেক্ট পাওয়া গেছিলো সেই মোমেন্টে, যার জন্য বলেছিল যে ওকে কোনো রকম আঘাত যাতে না পায় সেটা একটু নজর রাখতে হবে। তো সেই জন্যই আর কি, তা পরবর্তীকালে এটা ঠিক হয়ে যায়, এখন তো হয় না, কিন্তু সেটার জন্য আমি কিন্তু বহুদিন মারের হাত থেকে বেঁচে গেছি। তবুও এই যে অপূর্ণ স্যারের গল্প বললাম, অপূর্ণ স্যারের হাতে মার তবুও খেয়েছি, মানে যারা জানতো না এবং মেরে দিত। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তবে মেডিকেল কলেজে ওই প্রথম যাও, আমার ক্লাস 2 আমার মনে আছে, আমি প্রথমবার মেডিকেল কলেজে গেছিলাম। আর মেডিকেল কলেজে গিয়ে কেন আমার মজা হয়েছিল, কারণ আমি প্রথমবার দেখেছিলাম মেডিকেল কলেজে ক্যান্টিন বলে একটা জিনিস হয়। ক্যান্টিন কনসেপ্টটা কি আমি জানতাম না তখন অবধি। তো দেখলাম এরকম একটা ক্যান্টিন বলে একটা জিনিস হয়, প্রথম শব্দটাই শুনলাম সেদিন। কারণ সবাই বলছে কোথায়, সবাই বলছে ক্যান্টিন আছে। তো ক্যান্টিন শব্দটা আমার প্রথম শোনা সেদিন, যে কলেজ ক্যান্টিন। এবং সেখানে গিয়ে দেখেছিলাম সেখানে প্রচুর রকমের খাবার আছে। সেখানে বিরিয়ানি পাওয়া যায়, সেখানে মোগলাই পাওয়া যায়। তো বিরিয়ানি জিনিসটা আমি তার আগে কখনো খাইনি, প্রথমবার খেয়েছিলাম মেডিকেল কলেজের ক্যান্টিনে সেই সময়, এবং তার সাথে মোগলাইও নেওয়া হয়েছিল, মানে অনেক রকম জিনিস নেওয়া হয়েছিল। এবং আমার মনে হয়েছিল যে মেডিকেল কলেজে যদি পড়তে হবে, তার কারণ মেডিকেল কলেজে যদি আমি পড়ি তাহলে এই ক্যান্টিনে আমি রোজ বিরিয়ানি আর মোগলাই খেতে পারবো। সেই জন্য আমি সমিত স্যারের কাছে একটু যাবো। সমিত স্যার আমার স্যার, এবং আজকে আমি লাকি যে স্যার আমার সঙ্গে এখানে বসে রয়েছেন। স্যার, আমি তো বললাম যে আমরাই বেশ একটা জেনারেশন গ্যাপ চলেছে, আপনিও জানবেন যে আমরা যখন পড়তাম তার থেকে এখন একটা বিশাল জেনারেশন গ্যাপ। সেখানে আপনি যখন পড়তেন, আপনি তো মনে হয় ডাইনোসরের সময় পড়তেন, পুরো অন্য সিস্টেম ছিল, অন্য ব্যাপার ছিল। তো আপনার কিছু অভিজ্ঞতা বলুন টিচার নিয়ে, মানে তখন কি টিচার্স ডে পালন হতো, নাকি তখন এসব একদম এগুলো এখনকার ট্রেন্ড? না, তখনও টিচার্স ডে পালন হতো, এবং তখনকার আর এখনকার মধ্যে পার্থক্য হচ্ছে যে তখনও তুই যেমন ধুতি পাঞ্জাবি পরা মাস্টারমশাই দেখেছিস, আমিও প্রচুর ধুতি পাঞ্জাবি পরা মাস্টারমশাই। না, আমরা একজনকে দেখেছি, আপনারা মনে হয় অনেককে দেখেছি। অনেক প্রচুর লোক, প্রচুর মানুষ, বিশেষ করে ভাষার যে সমস্ত মাস্টারমশাই তারা বেশিরভাগই ধুতি পাঞ্জাবি পরে আসতেন। আমার খুব মনে আছে একজন বেটে করে আমাদের এক ইংরাজি মাস্টারমশাই ছিলেন, প্রিয়লাল পাল। মানে মাস্টারমশাইদের কত রকমের স্টাইল আলোচনা করছিস তো, কত রকমের স্টাইল। তো তিনি ধুতি পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবিটা ফুল হাতা পাঞ্জাবি পরতেন, আর সরু লিকলিকে বেদ থাকতো, একদম সরু লিকলিকে বেদ, সেটা পাঞ্জাবির হাতার মধ্যে লোকানো থাকতো। এরকম এরকমভাবে লোকানো থাকতো, হাঁটাচলা যখন করতেন লোকানো থাকতো। মানে যখন যেটা দরকার পড়তো তখন সেটা ওটা ছিটকে বেরিয়ে চলে আসতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে সরু যে বেদটা, ওটার এফেক্টটা প্রচুর। মানে একটা মোটা বেত মারলে যতটা লাগবে, ওটা মারলে পরে তার থেকে অনেক অনেক বেশি লাগবে। এইরকম কিছু মাস্টারমশাই ছিলেন। এখন না, আপনি মারটার খেয়েছেন নাকি? হ্যাঁ, না, মারটার মানে মানে খুব একটা বদনাম ছিল না আর কি, মানে খুব ভালো ছেলে না হলেও কিন্তু খুব একটা বদনাম ছিল না আর কি স্কুলে, ফলে খুব একটা মারধর খায়নি। তবে একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা অবশ্য আমি একা নই, সেটা আমার স্কুলের মানে আমার ক্লাসের, তখন আমরা ক্লাস 9A। মাস্টারমশাই, আমার মাস্টারমশাই এখনও বেঁচে আছেন, যদি তিনি শুনতে পান তাহলে খারাপ হবে আর কি। যাকে একটু মানে এখানে যেহেতু গল্পর ছলে কতটা চলছে তাই চলি। 9A সেকশন, আমাদের ক্লাসটা ছিল দোতলার ওপর। আর আমাদের স্কুলে একটা বৈশিষ্ট্য আছে, আমাদের স্কুলের পেছনে একটা টিচার্স কোয়ার্টার আছে, সেখানে 4টে কোয়ার্টার আছে, সেখানে মাস্টারমশাইরা থাকেন, আগে থাকতেন, এখনও থাকেন মাস্টারমশাইরা। তো সেখানে আমাদের এক বাংলার মাস্টারমশাইয়ের এক মেয়ে ছিল। তো যা হয় আর কি, আমাদের পুরোটাই ছেলেদের স্কুল। তো সেই মেয়েটি দুপুরবেলা উঠে সে জামা কাপড় মেলার কথা ভেবে হয়তো ছাদে কিছু একটা করতে গেছিলো বা কিছু একটা করতে গেছিলো। তো 9A সেকশন থেকে একটি ছেলে তাকে টিটকিরি কেটেছে। যা হয় আর কি, ক্লাস 9 ওই বয়সে যা হয়, ছেলে মানুষই যাই হয়। তো সেই মেয়েটি আবার তার বাবাকে খবর দিয়েছে, যেহেতু স্কুল আর ক্যান্টিন কোয়ার্টার একদম পাশাপাশি, ফলে বাবাকে খবর দিয়েছে। বাবা ছিলেন একেবারে জাদ্রেল, মানে বাংলার মাস্টারমশাই।
মানে তার কাছে আমার পড়ার সৌভাগ্য হয়েছে, মানে তিনি পড়াতে পড়াতে প্রচুর কার্টুন আঁকতেন, খাতার মধ্যে কার্টুন আঁকতেন, বিভিন্ন রকমের কার্টুন আঁকতেন, প্রচণ্ড পান খেতেন, আর সবসময় একটা বেত নিয়ে ঘুরে বেড়াতেন, ধুতি পাঞ্জাবি পরতেন, একটা বেত নিয়ে ঘুরে বেড়াতেন। তো তিনি হন্তদন্ত হয়ে ক্লাসে ঢুকলেন, দুটো বেত একসঙ্গে নিয়ে ঢুকলেন, এবং মানে রোল নাম্বার 1 থেকে রোল নাম্বার 60 পর্যন্ত কেউ বাদ যায়নি মার খাওয়া থেকে। সবাইকে মেরে দিয়ে, সবাই, যাতে কেউ সাহস না পায়। আর সবাই রোল নাম্বার 1 থেকে রোল নাম্বার 60 পর্যন্ত। যে ছেলেটি ভালো, মানে একেবারে গো বেচারা, মানে তখনকার ফার্স্ট বয় মানে গো বেচারাই, তখনকার ফার্স্ট বয় সেকেন্ড বয় গো বেচারা। এখনকার যেমন ফার্স্ট বয় সেকেন্ড বয় হচ্ছে সবচেয়ে বাঁদর, আমার যা এক্সপিরিয়েন্স, এখনকার ফার্স্ট বয় সেকেন্ড বয় হচ্ছে সবচেয়ে বাঁদর। আমি জানি না, তোরা তো স্কুল সিস্টেমের সঙ্গে নেই, মানে আমার ক্লাসের যা দেখেছি আমি, তাতে রোল নাম্বার 40-50 যতটা না গোলমাল করে, সবচেয়ে বেশি গোলমাল করে রোল নাম্বার 1 থেকে 10। তার গোলমাল করার একটা কারণ আছে, তার কারণ হচ্ছে সে তার বাড়িতে চ্যাপ্টার পড়া হয়ে গেছে, সে সময় দেখা যায় পড়ে ফেলেছি, বাড়িতে চ্যাপ্টার পড়া হয়ে গেছে। এবার সে স্কুলে এসে কি করবে? তার স্কুলে এসে কিছু পড়ার নেই, কারণ এগুলো সব জানা তার, ফলে একদম ওভার কনফিডেন্স, সে তখন অন্যদেরকে ডিস্টার্ব করছে। আর রোল নাম্বার 45 তার তো বাড়িতে কিছু পড়া হয়নি, ফলে সে কিছুটা পড়ার চেষ্টা করছে, নেওয়ার চেষ্টা করছে, কিন্তু 1 থেকে 10 হচ্ছে সবচেয়ে সাংঘাতিক। মানে এইটাকে সামলানোই এখন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আর যেটা সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের তো এখন, আমরা যখন মানুষ হয়েছি তখন আমরা প্রচুর মার খেয়েছি, মানে আমি হয়তো সেভাবে মার খাইনি, তবু 2-4 বার মারধর খেয়েছি, কিন্তু কখনো সাহস হয়নি বাড়ি গিয়ে বলার যে মাস্টারমশাই মেরেছে আমাকে, এই সাহসটা হয়নি। কারণ সাহস হলেই যদি বলতাম, তাহলে সঙ্গে সঙ্গে এসে আমাকে বলতো যে স্কুলে 60টা ছেলে ছিল, তোমাকে কেন মারলো, ভাই তুমি কি করে, হ্যাঁ বলে তুমি কি করেছিলে বলো, 60টা ছেলের মধ্যে তোমাকে কেন খুঁজে পেলো, তোমার তুমি কিছু নিশ্চয়ই করেছিলে। আর এখনকার পরিস্থিতিটা খুব খারাপ হয়ে গেছে, ভীষণ খারাপ হয়ে গেছে এখনকার পরিস্থিতি। যাক, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করে লাভ নেই, ভয় এখন তো মারার প্রশ্ন, একদম মারা, এই যে গতদিন বকাটাও কঠিন, একদম সব বন্ধ। আর টিচার্স ডে নিয়ে এখন যেমন হয়েছে, টিচার্স ডে এখন তো টিচার্স ডে এটা একটা ফ্যাশন, তখনও ছিল, কিন্তু তখনও কি ছিল, সম্মান কিন্তু নেই। আমার মনে হয় যে টিচারদের সম্মান দিনকে দিন ড্রপ করে, একদম। এবং তুমি বিশ্বাস করো, বিশেষ করে যখন এই আমাদের এই ইন্টারনেট আসার পর থেকে, আপনি যদি দেখেন অনলাইনে যেভাবে একটা স্টুডেন্ট, মানে ভাবা যায় না যে একটা স্টুডেন্ট, আমাদের সময় অনেক টিচারকে আমাদের পছন্দ হতো, অপছন্দ হতো, কারুর পড়ানো ভালো লাগতো, কারুর লাগতো না, কিন্তু আমরা এটা ভাবতেও পারতাম না যে টিচার সম্পর্কে এরকম মন্তব্য করা যায়, যেটা এখন অবলীলায়, সেকেন্ডও ভাবে না যে আমি কি করছি, না কি বলছি, কি করছি, এসব ভাবে না। আর তখন যেটা ছিল, আমাদের হাতে তো পয়সা থাকতো না, তো টিচার্স ডের জন্যে বাবার কাছ থেকে অনেক চেয়ে চিনতে 5 টাকা 10 টাকা নিয়ে, সেটা নিয়ে একটা হলো। আর ওই যে অর্কদীপ বলছিল যে স্যার একটা এগরোল খাওয়াবেন কি একটা মোগলাই খাওয়াবেন, মানে তখন নিউ বারাকপুরে মানে রোল চাউমিনের দোকান একটাই ছিল, আর মধ্যগ্রামে একটা ছিল। তো আমরা যেখানে পড়তাম সেখানে হই হই করতে গিয়ে, মানে সাইকেল নিয়ে 10 জন 12 জন মিলে একসঙ্গে গিয়ে, মানে তখন টিচার্স ডে ছিল একটা উৎসব, আর এখন টিচার্স ডেটা হয়ে গেছে একটা অর্নামেন্টস, মানে এটা দেখনদারি হয়ে গেছে, মানে কে কতটা মাস্টারমশাইকে দিতে পারবে, এটা একটা চ্যালেঞ্জ। এবং এটা খুব খারাপ জিনিস, মানে কে কত টাকা তুলতে পারবে, তুলে মাস্টারমশাইকে একটা কিছু দিতে হবে, তারপরে ভাবে সেই টাকার উপরে আবার রিটার্নটাও নিতে হবে, যদি 2000 টাকার গিফট দিই তাহলে 4000 টাকা খেতে হবে, এটা আমি বলছি না সরাসরি, সেটা তো আছে যে আমরা 50 টাকা দিলাম, স্যার কত টাকার খাওয়ানো, সেটাই, স্যার কত টাকা, যদি 25 টাকা খাওয়ালে তাহলে কিন্তু স্যার খুব খারাপ, স্যার যদি মোটামুটি একটা 100 টাকার বিরিয়ানি প্যাকেট দেয় অন্য ব্যাচে গিয়ে, স্যার ওই মাস্টারমশাই 100 টাকার বিরিয়ানি প্যাকেট খাইয়েছেন, স্যার আপনাকেও তাহলে খাওয়াতে হবে, এরকম একটা ছিল। টিচার্স ডে নিয়ে খারাপ মন্দ সব আছে। আমার তো 2 রকমের এক্সপিরিয়েন্স, একটা মাস্টারমশাই হিসেবে, একটা ছাত্র হিসেবে। মাস্টারমশাই হিসেবে এত বছর পড়ানো হয়ে গেল, এত বছর প্রচুর মানে টিচার্স ডে পালন করেছি। রিসেন্ট টিচার্স ডে পালন আমি বন্ধ করে দিয়েছি, কারণ এই মানে ছাত্রদেরকে আর তাদের সাথে আর মানে সেই ইন্টিমেসিটা আর নেই,
মানে যে ইন্টিমেসিতে ছেলেদের কাছ থেকে একটা উপহার নেওয়া যায় এবং তাদেরকে আশীর্বাদ করা যায় বা তারা প্রণাম করলে পরে তাদেরকে আশীর্বাদ করা যায়, সেই ইন্টিমেসিটা এখন আর নেই। এখন ছাত্ররাও আমার কাছে পড়তে আসে যে কিছু পাওয়ার জন্য তারা টাকা দেয়, মানে তাদের কাছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে আমি টাকা দিয়ে পড়ি, খুব অফিসিয়াল, খুব প্রফেশনাল। ফলে সেই ইন্টিমেসি নেই, টিচার্স ডেরও সেই জিনিস আর নেই। এবং আরও একটা খুব খারাপ, মানে আমার খারাপ লাগাটা বলি, আমি সেদিন একটি ছেলেকে জিজ্ঞেস করেছি, সে আমাকে বলছে যে টিচার্স ডে টাকা তোলা হবে, টিচার্স ডে টাকা তোলা হবে না। তাই আমি বললাম যে আমি তো জানি না, তুমি দেখো বড় ভাই বা দাদাদের কাছে জিজ্ঞেস করো। তা আমার হঠাৎ করে কি কোয়ারিজ হলো যে আমি জিজ্ঞেস করলাম যে তুমি জানো টিচার্স ডে কেন পালন করা হয়? ক্লাস 7-এর ছেলে, টিচার্স ডে কেন পালন করা হয়? না ওই দিনকে স্যারদের গিফট দিই। কেন, কারণটা কী? কারণ টিচার্স ডে পালন করো কেন, ওয়াই, কারণটা কী বলতে পারছে না। তো আরেকটি ছেলেকে জিজ্ঞেস করেছি, তো জিজ্ঞেস করে সে বলছে যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তো বললাম যে এরকম তো অনেক মানুষই আছেন, সবারই জন্মদিন আছে, তো হঠাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাই তোমার কাছে টিচার্স ডে কেন? বহু বহু এরকম মানুষ আছেন, বহু বিখ্যাত মানুষ আছেন, তাদের জন্মদিন তো টিচার্স ডে নয়, হঠাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণনের টিচার্স ডে কেন? ছেলেটি কিন্তু তার উত্তর দিতে পারছে না। মানে আমাদের কাছে সেই ধারণাটাই এখনো তৈরি হয়নি। মানে আমরা ওই পুঁথিগত বিদ্যার বাইরে আর কিছু পড়ছি না, আর কিছু পড়ছি না। এইটা হচ্ছে মানে এইটা না, পুঁথিগত বিদ্যাও এখন আমরা আর পড়ছি না, সেটাও পড়ছি না। তবু যদি বাবা মার জোর জবরদস্তি, মাস্টার মাস্টারের জোর জবরদস্তি কিছুটা যদি পড়েও থাকি, কিন্তু বাকিটা আমরা আর পড়ছি না। সেটাই তো আমার স্যারের একটা কথা আমি খুব নোট করলাম, যে স্যার বললেন যে স্যারের ক্লাসের একজন স্যার একজনের ভুলের অপরাধে সবাইকে শাস্তি দিয়েছিল, এবং এটা আমার মনে হয় আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে তো এটা খুবই একটা প্রাসঙ্গিক ঘটনা। যখন আমার মনে হয় এরকম যদি, আমার মনে হয় যে একজনের খারাপের জন্য আমার মনে হয় পুরো গোটা সমাজটার সংস্কার হওয়া প্রয়োজন, তবেই ভালো কিছু আমরা এক্সপেক্ট করতে পারি। কারণ এরকম শিক্ষক হয়তো এখন মিসিং, কারণ কোথাও না কোথাও আমরা ভয় পাই যে ছোটোবেলা থেকে আমরা যদি আজকে কাউকে একটু শাসন করতে যাই বা কাউকে যদি শুধরাতে যাই, ইভেন আমি যদি একটা আমার ছাত্রকে বলি যে এটা করিস না, এটা কর, হয়তো সে আমাকে মুখের ওপর বলে দেবে বেশি জ্ঞান দেবেন না তো। কারণ এখন এটা একটা ফ্যাশন যে কেউ যদি একটা কিছু শেখাতে যায় বা কেউ যদি একটা সিনিয়র যদি কোনো একটা কথা বলে, সেটাকে জাস্ট অবলীলা বেশি জ্ঞান দেবেন না। তো এইটার জন্যই আমার মনে হয় যে আজকের কোথাও না কোথাও এই সমাজের যেটা আমরা দেখতে পাচ্ছি অবক্ষয়, সেটার জন্য। যাই হোক, আমরা বেশি সিরিয়াস কথায় যেতে চাইছি না। আমার বক্তব্য যে শ্রেয়সী, তোমার মানে এক্সপিরিয়েন্স কিছু, মানে তুমিও কি অর্পিতার মতো মারটার তো কখনো মেয়েদের স্কুলে হয়ও না, বকাঝকা হয় না? মার হয় না বলবো না, খুব বড় কিছু হয়ে গেলে তখন হয়তো HM এর রুমে গিয়ে তার গালে থাপ্পড় টাপ্পড় পড়েছে, এখন পড়েনি তা না, সেই দলে আমি পড়িনি, কিন্তু ওবিডিয়েন্ট স্টুডেন্ট আমি কোনোদিনই নই। মানে ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকা থেকে, সেটা তুমি কান ধরে দাঁড়িয়ে থাকতে, হ্যাঁ, উঠবোস করা থেকে মাঠের মাঝখানে দাঁড় করানো, ভয়ঙ্কর হয়েছে তোমার সাথে? সব রকম এক্সপিরিয়েন্স আছে। ইভেন টিফিনে, ইভেন ক্লাস 11-12-এর যদি ঘটনা বলি, মানে একজন টিচার ছিলেন আমাদের, প্রথম ক্লাসটা ফিজিক্সের থাকতো, দুটো টিচার আমাদের ফিজিক্স পড়াতেন। একটা টিচার এতটাই হায়ার লেভেলে পড়াতেন আমরা বুঝতে পারতাম না, আর উনি একটা দিকে তাকিয়ে পড়াতেন, তো আমাদের কাছে মনোটোনাস হয়ে গেছিলো। আর একজন টিচার এসে, তাকে আমরা ক্লাসে নিতে দিতাম না। মানে কিছু স্টুডেন্ট ছিল আমাদের বয়েজ, আমাদের কোয়েড সেকশন ছিল 11-12টা, তারা স্যার ঢুকলেই স্যারের মোবাইল নাম্বারটা জোগাড় করেছিল, স্যারকে ফোন করতে থাকতো। এবার স্যার দেখছেন এটা 1 সপ্তাহ হচ্ছে, 2 সপ্তাহ হচ্ছে, ডেলি ক্লাস নিচ্ছেন, ওরকম হচ্ছে, একদিন সবাইকেই বের করে দিয়েছিলেন ক্লাস থেকে। তো হয়নি বলবো না যে, এবার কোয়েডে যখন তখন তো মার ধরে ব্যাপার নেই, তবে আমি ওবিডিয়েন্টও ছিলাম না, আর আমার সাথে মানে খুব একটা ভালো হয়নি। টিচার্স ডেতেও আমি মানে ঠিক আছে, টিচার্স ডে যখন হয়েছে, তারপর প্যারেন্টস টিচার মিটিংয়ে। তোমার কোনো স্টুডেন্টের এক্সপিরিয়েন্স, কোনো স্টুডেন্ট তোমাকে স্টান্ট করে দিয়েছে একেবারে, এমন কিছু মানে স্টুডেন্টের সঙ্গে তুমি মানে অবাক হয়ে গেছো একেবারে পুরো? হ্যাঁ, ক্লাস নিতে গিয়ে প্রায় কমেন্ট সেকশনে আসছে, চ্যাট সেকশনে দেখি, চ্যাট তো দেখে ভয়ঙ্কর চ্যাট, সেসব মানে একদম মানে তাদের কোয়েশ্চেন দেখে আমি কি অ্যান্সার দেবো, মাঝে মাঝে আমার 2 মিনিট ভাবতে হয় যে আমার কি এটা উত্তর দেওয়া উচিত কি উচিত নয়। ইভেন এতেও আসে যে এক সময় যে ভয়ঙ্কর মারাত্মক, সেসবের উত্তর খোঁজা মুশকিল। সেটাই
জয়দীপ, আমার বক্তব্য হচ্ছে যে খুব সিম্পল প্রশ্ন তোমার কাছে, খুব সিম্পল, খুব সহজ একটা প্রশ্ন আমি জানতে চাই, সবাই জানতে চায়। সেটা হচ্ছে তোমার জীবনের বেস্ট টিচার কে? তোমার এক্স? না এই মিমটা খুব চলে সেই জন্য ওকে জিজ্ঞাসা করলাম। ভয়ঙ্কর ব্যাপার। না না, এক্স বলে কেউ নেই, প্রেজেন্টও কেউ নেই, কিচ্ছু নেই, কিছুই নেই। কাজী টিচার যদি বলা হয় তাহলে হ্যাঁ বেশ কিছু টিচার আছেন, আমি কাউকে মানে র্যাঙ্ক ওয়াইজ কাউকে বলতে পারবো না। তবে আমার মনে হয় আমি টিচিং প্রফেশনে আসার পর যদি কিছু সব থেকে বেশি কিছু শিখে থাকি সেটা আমার স্টুডেন্টদের থেকে। স্টুডেন্টদের কোয়ারি সলভ করা থেকে শুরু করে তাদের অনেক চিন্তা ভাবনা যেগুলো আমার নিজের ডেভেলপমেন্টে বা পরবর্তীকালে এই ডে বাই ডে আমার নিজের গ্রোথের ক্ষেত্রে অনেক দিক থেকে দেখেছি যে স্টুডেন্টদের থিঙ্কিং অনেকভাবে আমাকে ইনফ্লুয়েন্স করেছে। এই মানে আজকে যদি আমাকে বলতে হয় যে আমার সমস্ত টিচারদের প্রতি কৃতজ্ঞতা দেখানো, আমি সেই সকল স্টুডেন্টদেরই আমি সেই দলে রাখবো, আমার টিচারদের সাথে একই দলে রাখবো, যাদের সবার প্রতি আমি কোনো না কোনোভাবে কৃতজ্ঞ। টিচার না হলে কি হতে? ডেফিনেটলি ফুটবলার। ফুটবলার। এবং কোন ফুটবল টিম তুমি সাপোর্ট করো? আপাতত বার্সেলোনা। আর এদিকে এটা খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, মানে এটা বললে কি তোমার স্টুডেন্টরা ভাগ হয়ে যাবে? হ্যাঁ একদমই, স্টুডেন্ট ভাগ হয়ে যেতে পারে, খুব কঠিন ব্যাপার বলাটা, তাই বলছিও না। কিন্তু আমার অনেক স্টুডেন্টরা জানে আমার ফেসবুক বায়োতে। তাহলে বলো। অবশ্যই ইস্ট বেঙ্গল। তুমি ইস্ট বেঙ্গল। আমি আর কিছু বললাম না, তোমার পাশে আরেকজন ইস্ট বেঙ্গল বসে আছে। তোমরা তো আসো, হারো, চলে যাও দিনে বছরের বছর। কিন্তু ব্যাপারটা হলো আমাদের ক্লাবটা উঠে যায়নি এখনো অবধি। আমাদের ক্লাবটা এখনো ইস্ট বেঙ্গলই আছে, বছর বছর নাম পরিবর্তন হয় না। ঠিক আছে, আমি আর এগুলো নিয়ে আমরা কথা বলি যাবো না। দেখো তোমাদের আবার দলটল ভারী হতে চলেছে আবার, দেখো। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে আমরা এমনিতে চেয়েছিলাম যে খুবই আজকে যদি স্টুডেন্টরাও থাকতো ভালো হতো, কিন্তু সেটা আজকে নেই। তবে একটা ভালো যে সেপ্টেম্বর মাসেই আমাদের স্টুডেন্টদের সঙ্গে দেখা হবে। আমরা 22 তারিখ যারা ফিনিক্স ব্যাচে রয়েছে তারা সবাই আসবে কলকাতায়, এবং ক্লাস যেরকম হবে সবার সঙ্গে দেখাও হবে। তো সেদিনই আমরা এই যে আজকে যেটা হয়তো সবার সঙ্গে দেখা হলো না, আড্ডা হলো না, গল্প হলো না, সেটা 5 তারিখের বদলে 22শে সেপ্টেম্বর হবে। মাসটা একই থাকলো, তারিখটা শুধু পাল্টাবে। স্যার মানে আমার একটা জানার ইচ্ছা করে যে আপনি যদি টিচার না হতেন তাহলে আর কি ভেবে, মানে ছোটবেলায় কি ভেবেছিলেন টিচারই হবেন, নাকি আপনার অন্য কোনো স্বপ্ন ছিল? ছোটবেলায় সবচেয়ে মানে যেটা ছিল আর কি সাবজেক্ট, যে বায়োলজি সবচেয়ে ফেভারিট সাবজেক্ট ছিল। এটা একটা মানে যেভাবেই হোক এটা উল্টে গেছে আর কি। মানে ছোটোবেলায় কোনোদিনই কেমিস্ট্রি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, ক্লাস 12-এও তাই। বরঞ্চ ক্লাস 12-এ বায়োলজিটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সাবজেক্ট ছিল। এবং তার পেছনে ছিলেন আমার স্কুলের এক মাস্টারমশাই অতীন কুমার হাজরা। মানে তিনি বায়োলজিটা এত ভালোভাবে পড়াতেন বা বায়োলজিটা এমনভাবে পড়িয়েছিলেন যে বায়োলজিটা নিয়েই হয়তো করব ভেবেছিলাম, পরে তালে গোলে কেমিস্ট্রিটায় চলে আসি। পরে তালে গোলে কেমিস্ট্রিটা ডাক্তার হতে চাইছিলেন? ডাক্তার নয়, কিন্তু মানে বায়োলজিটা ভালো লাগতো আর কি। টিচিং প্রফেশনটা আমার আশাটা, মানে স্কুলে টিচিং প্রফেশনে আসবো সেটা মাস্টার্সের পরেই। যখন কলেজে পড়াতে গেলাম, এখানে আমি একটু বলে রাখি, মাস্টার্সের পরীক্ষা দেওয়ার 1.5 মাসের মধ্যে আমি কলেজে পড়াতে গেছিলাম। আচ্ছা, 1.5 মাসের মধ্যে, মানে তখনও আমাদের রেজাল্ট বেরোয়নি। তখন রেজাল্ট বেরোয়নি, তো আমরা রাজাবাজার সায়েন্স কলেজে আমরা 4-5 জন বন্ধু মিলে গেছি। তো রাজাবাজার সায়েন্স কলেজে তো ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর একটা আছে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। তো অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি এক মাস্টারমশাই আমাদের এক বন্ধুকে বলছেন যে ওখানে যাদবপুরে জ্যোতিষ রায় কলেজ, আমার যতদূর মনে পড়ছে নামটা জ্যোতিষ রায় কলেজই হবে, তো সেই কলেজে একটা পার্ট টাইম আছে, তুমি পড়াবে কিনা। তো আমার সেই বন্ধু আমাকে দেখে বললো, না স্যার আমি পড়াবো না, অত বড় ছেলে পেলে আমি পড়াতে পারবো না। তা আমি বললাম যে স্যার আমি পড়াবো। তো আমি পড়াবো, ঠিক আছে যাও। তো সেই কলেজে আমার ফার্স্ট পড়ানোর তার আগে 2-4টে টিউশন করি বাড়িতে। কলেজে ফার্স্ট পড়াতে গিয়ে ওই যে একটা ডায়াস, মানে আমার ফার্স্ট ক্লাসে ছিল হচ্ছে একটা কেমিস্ট্রি পাসের ক্লাস।
আর কেমিস্ট্রি পাসের ক্লাস মানে অনার্স হলে কী হয় 40-45 জন, পাস মানেই সেখানে 100 স্টুডেন্ট। এবং আমি ডায়াসে উঠে দেখতে পাচ্ছি যে যত ছাত্র তারা সবাই আমার থেকে লম্বা, আমি সবচেয়ে বেটে। আমি ডায়াসে উঠেও আমি সবচেয়ে বেটে, আমার ছাত্ররাই সবচেয়ে লম্বা। তো প্রথম দিন কোনো রকমে কাটিয়ে দেওয়ার পরে দেখলাম যে না, মানে হয়তো করতে পারবো আর কি, টিচিং প্রফেশনটা করতে পারবো। সেইটা থেকেই টিচিং প্রফেশন একটা ভালো লাগা, তারপরে কেমিস্ট্রি ভালো লাগে। এবং ইনফ্যাক্ট অস্বীকার করার কোনো জায়গা নেই, কেমিস্ট্রিটা ভালো লেগেছে গ্র্যাজুয়েশনে এসে। গ্র্যাজুয়েশন লেভেলে এসে এমন কিছু মাস্টারমশাই পেলাম, তারা কেমিস্ট্রিটা এমনভাবে পড়াতে শুরু করলেন। এবং আমাদের যে কলেজ ছিল মতিঝিল কলেজ, সেই সময় উত্তর 24 পরগনা মতিঝিল কলেজ কেমিস্ট্রিতে 1 নম্বর, মানে প্রেসিডেন্সিরও ওপরে। এবং সেখানে যে সমস্ত মাস্টারমশাই, আমি এখনও স্বীকার করি যে আমি যেটুকু শিখেছি বা যা করেছি সেই গ্র্যাজুয়েশন এই মাস্টারমশাইদের কাছ থেকে, একদম মাস্টারমশাইদের কাছ থেকে। সেই সমস্ত মাস্টারমশাই যা পড়িয়েছেন তাদের নাম আমি এখনও স্মরণ করি। মানে তারা ছিলেন বলে আজকে এই আমি তবু কিছুটা পড়াতে পারছি আর কি, মানে কিছুটা শিখেছি আর কি। ওই জায়গা থেকে একটা টিচিং প্রফেশনের ওপর একটা তৈরি হলো যে ঠিক আছে পড়াবো, অন্তত চাকরি না পাই তো প্রাইভেট পড়াবো, প্রাইভেট পড়িয়ে। অর্পিতা কি হতে, টিচার না হলে অর্পিতা তুমি কি হতে? আমি অ্যাকচুয়ালি তুমি রিসার্চার হতে চাও? রিসার্চ, ওটা আর কি, ওটা চলছে এখনো, বাট আমি জানি না কতটা কি করতে পারবো, বাট ওটা একটা আলাদা। শ্রেয়সী তুমি টিচার না হলে? ট্রাভেলার হয়ে যেতাম। তো এখন ট্রাভেলার হচ্ছে, এখন যাচ্ছ না? লাস্ট বেড়াতে কবে গেলে? লাস্ট বেড়াতে গেছি অনেক দিন হয়ে গেছে, এখন যাওয়াই হচ্ছে না। তাহলে আমি না হলে ওটাই হতাম। যে ট্রাভেলার সে সবসময় বেড়াতে চলে যায়, সময় পাচ্ছি হতে, ক্লাস নিয়ে শেষ, সময় পেলে যাওয়া যাবে। সেটাই না, এটা একটা ভালো ব্যাপার আর কি। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে প্রচুর গল্প আছে এবং এই গল্পের এমনিতে কোনো শেষ নেই। প্রচুর এরকম প্রচুর গল্প আছে আমার, মানে গল্প বলতে শুরু করলে তো কোনো শেষ হবে না। ইভেন আমার মনে পড়ে যে আমাদের এমবিবিএসে আমাদের প্রতিটা যে পরীক্ষা হতো, সেমিস্টার, আইটেম, পার্ট, এমবি, বিভিন্ন রকমের পরীক্ষা হতো, ওই দিনগুলো অ্যাকচুয়ালি থাকতো আমাদেরকে, যারা আমাদের ভাইবা নিত, মানে ওই দিন ওটাই দেখাতাম আমরা যে কে বেশি চালাক, আমরা না তারা। কারণ অ্যাকচুয়ালি যদি টিচাররা চায় যে স্টুডেন্টকে ফেল করাবে ভাইবাতে, তাহলে কারুর ক্ষমতা নেই পাস করার। কারণ মেডিকেল সায়েন্স ইজ আ ভাস্ট সায়েন্স, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে এবং চাইলে যে কেউ ফেল করতে পারে। তো সেখানে আমরা মানে ভয়ঙ্করভাবে আমরা, এটাই প্রমাণ হতো। আমি এটা ট্রিকটা বলে দিই, যাই না যে এই ট্রিকটা আবার পরবর্তীকালে টিচাররা সব জেনে যাবে, বা আমরা যদি কখনো টিচার হই তাহলে আমাদেরকে বোকা বানানো এই ট্রিক দিয়ে খুব কঠিন। এবং আমরা কি করতাম, আমরা প্রত্যেকে, মানে যার দাদু হয়তো মারা গেছে, প্রতি সেমিস্টারে এসে তার দাদুকে এসে মেরে দিত। প্রতিটা এমবি, ফাইনাল এমবিতে যাচ্ছে। সব থেকে বেস্ট হয়েছিল একটা, আমি বসে আছি, আমি মনে হয় আমার দাদুকে হাসপাতালে ভর্তি করে এসেছি এরকম ব্যাপার। সে বলছে উত্তর পাচ্ছে না, বলছে যে কী হলো উত্তর পাচ্ছ না, কি কিছু পড়াশুনো করোনি তো, কি সারা বছর কি করলে? স্যার সারা বছর পড়েছিলাম। ঠিক মুখটা এরকমই, ভালো করে আমার একটু দেখার চেষ্টা কর, মুখটা এরকমভাবে যে স্যার সারা বছর খুব পড়েছিলাম, এখন শ্মশান থেকে আসছি। আমি পাশে বসে আমি তাকালাম একবার, কি বলছে? ওই স্যার এখনও স্যার শ্মশান থেকে এসছি। কেন? ওই স্যার দাদু তো সারা রাত মারা গেল, তো পুড়িয়ে এখন এলাম, এসে আবার শ্মশানে যাব। তখন ভাগ্যিস জিজ্ঞাসা করেনি যে পুড়িয়ে তো এলে আবার শ্মশানে যাবে কেন, এটা জিজ্ঞাসা করেনি ওকে। মানে ও কি বলছে ও নিজেও জানে না। যাই হোক, বলছে তাই তো, হ্যাঁ স্যার বলে একদম চোখ ছলছল করে। তো আমি পাশে বসে দেখলাম। তারপর আমি বললাম ভাই বলছি তো, আমি বললাম কী বলছি? প্রতিবার ওই দাদু অসুস্থ, ওই গল্পটা চলে না। এবারে দাদুকে শ্মশানে দিলাম, দেখি পরের বার নেক্সট টাইম তাহলে পরের পরীক্ষাটাতে কী করবি? পরের পরীক্ষাটাতে দেখি আর দাদু ছাড়া আর কে কে রয়েছে। তো যাই হোক, তো এগুলো এরকম প্রচুর গল্প আছে এবং এ নিয়ে কোনো শেষ নেই আর কি। যাই হোক, এর তো গল্প কোনো শেষ নেই এবং আমাদের এতে গল্প কোনো শেষ হবে না আর কি কোনো। এমনি আমাদের এখন যেটা ব্যাপার হয়ে গেছে যে এই অনলাইনে পড়াই কোথাও না কোথাও আমরা অফলাইনে চাই পড়াতে বা সামনে থেকে পড়াতে চাই, যার জন্য আমরা দেখা হবে এই বছর হয়তো অনেকবার,
এবং আমরা অনেক ইন্টারঅ্যাক্ট করব, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। যাই হোক, আমাদের কি বলবো আর এখান থেকে। তোকে আমি একটা কথা জিজ্ঞেস করি, এখন তো দেখছি, আমি তো অক্সিজমে নতুন, অনেক কিছু জানি না, অনেক ব্যাপার স্যাপার এখন আমার বোঝার বাকি আছে। তো প্রচুর ইনস্টিটিউশন দেখছি এই টিচার্স ডে উপলক্ষে নানা রকম সেল, ডিসকাউন্ট অনেক কিছু দিচ্ছে। তা তুই কিছু দেওয়ার কথা ভাবছিস? টিচার্স ডে না, প্রতিটা অকেশনেই থাকে, স্বাধীনতা দিবস, টিচার্স ডে, গুরু পূর্ণিমা, ইন্ডিপেন্ডেন্স ডে ডিসকাউন্ট, টিচার্স ডে এটা ডিসকাউন্ট, আমাকে অনেকেই বলে। ধামাকা 50%, 60%, 70% অফ দিলে প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন। এটা নিয়ে আমাকে রিসেন্টলি আমি কলকাতায় যেহেতু এখন খুব কম থাকি, তাই আমার মেট্রো চড়া হয় না। তো কিছুদিন আগে এই আন্দোলনের জন্য এইবার অনেক দিন কলকাতায় ছিলাম, তো মেট্রোতে ছিলাম এবং বেশ কিছু পুরনো মেডিকেল কলেজের বন্ধুদের সাথে দেখা হয়েছিল। তো আমাকে জিজ্ঞাসা করলো একজন যে বিভিন্ন কথা বলতে, যে তুই পড়াচ্ছিস, ভালো লাগে তোকে দেখে, যে আমরা তো এই সেই, তুই তোর প্যাশন, মানে একটু বার খাওয়ানো কথাবার্তা আর কি সব বলছিল। সেটা নয়, তোর তো এটা ছোটবেলা থেকে তো একটা প্যাশন তো ছিল। আমি সেটা বলছি না, হ্যাঁ মানে সেটাই বলছে, মানে ওই বলছে। না, আমি আর একটা কথা বলতে চাই, ওর যখন কোনো পরীক্ষা থাকতো, এবং আমার তো 4 বছরের কোর্স, ওর 4.5 বছরের, আমার ওটা শেষ হয়ে গিয়েছিল আগে। আমি হোস্টেল থেকে রাজারহাটে যথারীতি চলে এসেছিলাম। তো যখনই ওর পরীক্ষার আগে আমি ফ্রি থাকতাম, ও আমাকে ডেকে ডেকে ওর টপিকগুলো বসে বসে পড়াতো, যেমন তারপর আরো অনেক কিছু শখে চলে যাওয়া ব্যাপারটা কি, তারপর আমাকে সেই এর ক্যালকুলেশন শিখিয়েছিল যে কতটা স্যালাইন দিতে হয়, ওটা আমার এখনো মনে আছে। তো তখন থেকে, আরো আগে থেকেই ছিল, তখন থেকে আমি মনে করি যে পড়ালে সব থেকে বেশি ভালো পড়া হয়। তো যাই হোক, না আমাকে তো এসব বলছিল, বলতে বলতে আমাকে বিভিন্ন লোক বলছে যে এ তো এইটা করছে, ওটা করছে, এরকম করছে, তোর কি প্ল্যান। আমি তখন একটা উত্তর দিয়েছিলাম, জানি না এটা কতটা বলা ঠিক হবে। আমি বলেছিলাম যে দেখ, তুই যাদের নাম বলছিস তারা মানে দে আর ভেরি সাকসেসফুল অন্টারপ্রেনার, তারা কিন্তু উচ্চারণ দেখ করতে পারলাম না আমি শব্দটা, যাই হোক চেষ্টা করলাম, পারলাম না, বা খুব ভালো বিজনেসম্যান, বাট আই এম জাস্ট আ টিচার এখনও অবধি। তো সেই জন্য এই সেল দেওয়া বা এগুলো তো অ্যাকচুয়ালি প্রোডাক্টে হয়, এখনও অবধি আমি এটাকে প্রোডাক্ট মনে করিনি। এখনও অবধি তো পড়াচ্ছি, ওই জন্য এখনও অবধি পড়াই। এবং ছোটোবেলা থেকেই জানি যে কোনো, আমিও যেখানে পড়েছি বা যে কোনো একটা কিছু, যেখানে আমি পড়েছি কোনোদিন বিনা পারিশ্রমিকে কোথাও পড়িনি ছোটোবেলা থেকে আজ অবধি। তো আমি জানি যে পারিশ্রমিক হয় একটা, তো আমরাও সেই পারিশ্রমিকটা নিই। এর বাইরে এই যে অফ, ডিসকাউন্ট, সেল, এই জিনিসগুলো সেদিন হয়তো হবে যেদিন আমরা বা আমি এটাকে প্রোডাক্ট মনে করব, যেটা একটা প্রোডাক্ট এবং এটার একটা কস্ট আছে, একটা সেল আছে, একটা কি বলে অ্যাবেটা আছে, এরকম আছে, বিভিন্ন টার্ম আছে না। তো এগুলো সেদিন বুঝবো। তবে যেদিন বুঝবো সেদিন আমার মনে হয় না যে আমার আর পড়ানো উচিত হবে, সেদিন আমি হয়তো পড়াবো না। আর আমি যদি না পড়াই তাহলে এগুলো এক্সিস্ট করারও কথা হচ্ছে না। তো সব মিলিয়ে এটা একটা ভিসিয়াস সাইকেল। তাই এগুলো কিছুই হচ্ছে না, সেলও হচ্ছে না, এগুলো কিছুই হচ্ছে না। যেরকম নর্মালি পড়াচ্ছি, পারিশ্রমিক নিচ্ছি, সেটা চলছে। সেল, ডিসকাউন্ট এগুলো আমি ঠিক বুঝি না। এর বেশি কন্ট্রোভার্সি আর দেবো না, বেশি কিছু আর স্টুডেন্টদের আর দিতে চাইছি না। এই অবধি আজকের আড্ডা ছিল, এবং কীরকম লাগলো তোদের সেটা আমাদের জানাস, তাহলে আমরা মাঝে মাঝে চেষ্টা করব টিচার্স ডে উপলক্ষে নয়, বিভিন্ন কিছু নিয়েও আমরা সবাই বসে একটু আলোচনা করি, গল্প করি, আমাদের মধ্যেও কথা হবে। এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাস। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে থাকে, সেগুলোতে জয়েন করতে পারিস, যাতে আমরা বিভিন্ন ক্লাসের অ্যানাউন্সমেন্ট করি। এবং তার বাইরে এবছর অফলাইন ক্লাসে তো দেখাই হবে অনেকের সাথে, যেটা প্রথম ক্লাস আমার 22 তারিখ, সেদিন দেখা।